আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজ ৩রা মার্চ ২০২৬, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি পল কাপুর আজ বাংলাদেশে আসছেন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পল কাপুর, যিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক শীর্ষ কূটনীতিক। তিনি ঢাকা সফরকে ঘিরে তিনি কি হতে চলেছে সেই বিষয়টি, তিনি কখন, কোথায়, কতক্ষণ থাকছেন, এগুলো শুধু ক্যালেন্ডার ডেট নয়, এগুলোর ভেতরেই লুকিয়ে আছে ভারতের, বাংলাদেশের আর যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার। আরও একটি বড় প্রশ্ন হচ্ছে, এই সফর কি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন আর ইসলামী মৌলবাদী শক্তির নিয়ন্ত্রণ, এই দুটোর কোনো রোডম্যাপের অংশ কি এই সফরে ঠিক হবে, নাকি শুধু ব্যবসা বাণিজ্য আর ইন্দো প্যাসিফিকের ফাঁপা বুলি এই দিয়েই শেষ হবে? প্রথমে খুব সংক্ষেপে দেখি পল কাপুর কে এবং কেন তার সফরকে শুধু রুটিন কূটনীতি বলে উড়িয়ে দেয়া যায় না। সমীর পল কাপুর একজন জন্মসূত্রে ভারতীয়। তার বাবা ভারতীয়, মা আমেরিকান, ধর্মে হিন্দু, জন্ম দিল্লিতে, পড়াশোনা ও বড় হয়ে ওঠা আমেরিকায়। বর্তমানে ট্রাম্প প্রশাসনে একজন মার্কিন নীতি নির্ধারক এবং নিরাপত্তা বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট তিনি, যে পদে তার আগে বাইডেন জমানায় ছিলেন ডোনাল্ড লু, যাকে শেখ হাসিনার পতনের সবচেয়ে বড় কারিগর বলে মনে করা হয়। দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে, বিশেষ করে পাকিস্তানের জিহাদি নেটওয়ার্ককে রাষ্ট্রকৌশল হিসেবে ব্যবহারের ওপর পল কাপুর দীর্ঘদিন গবেষণা করেছেন, বই লিখেছেন, কংগ্রেসে যে সাক্ষ্য দিয়েছেন সেখানেও তিনি এসব উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসন তাকে এখন পুরো দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের কূটনৈতিক সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছে, যার মানে আফগানিস্তান থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেন্ট্রাল এশিয়া সব মিলিয়ে এক বিশাল থিয়েটার তার টেবিলের ওপর। এর ফলে তিনি যখন নিউ দিল্লি আর ঢাকায় আসছেন, সেটা শুধু সৌজন্য সফর থাকে না, এটা হয়ে যায় ভবিষ্যৎ নীতির ইঙ্গিত বহনকারী একটি সফর। এবার আসি সফরের টাইমলাইন আর রুটের কথায়, কারণ এখানেও আছে রাজনৈতিক মেসেজ। বর্তমান সূচি অনুযায়ী পল কাপুর 1 থেকে 3 মার্চ নিউ দিল্লিতে আছেন। 3 দিনের ভারত পর্ব। 3 মার্চে তিনি দিল্লি থেকে সরাসরি ঢাকা আসছেন, আর ঢাকায় থাকবেন প্রায় 3 দিন, 3 থেকে 5 মার্চের মধ্যে। এই মুহূর্তে এই খবর যখন করছি, তখন পল কাপুর দিল্লি সফর সেরে ঢাকায় পৌঁছে গিয়েছেন। খেয়াল করলে দেখবেন এই সফর তৈরি করা হয়েছে শুধু 2 রাজধানীকে কেন্দ্র করে, দিল্লি আর ঢাকা। এই নির্দিষ্ট সফর সূচিতে আর কোনো রাষ্ট্র নেই, না ইসলামাবাদ, না কাঠমান্ডু, না কলম্বো। অর্থাৎ এই রাউন্ডে ওয়াশিংটন তার ফোকাস রেখেছে স্পষ্টভাবে ভারত, বাংলাদেশ এই অ্যাক্সিস বা অক্ষের ওপর। এখন আসি মূল বিশ্লেষণে। দিল্লি পর্বে ভারতের অগ্রাধিকার কি হয়ে থাকতে পারে, আর সেখান থেকে বাংলাদেশের জন্য কি মেসেজ তৈরি হয়েছে। ভারতের দৃষ্টিতে পল কাপুরের সফরের 3টি প্রধান স্তর আছে। 1, ইন্দো প্যাসিফিক আর চীনকে ঘিরে কৌশলগত সমন্বয়। ভারত চাইছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করুক দক্ষিণ এশিয়া আর পশ্চিম ইন্দো প্যাসিফিকের অ্যাঙ্কার স্টেট, অর্থাৎ মূল খেলোয়াড় হলো ভারত, এটা ঠিক করে নিক। এই ন্যারেটিভের ভেতরেই বাংলাদেশকে দেখা হয় সেকেন্ড রিং ফ্রন্টলাইন হিসেবে, অর্থাৎ ভারতের চারপাশের সেই বৃত্ত যেটাকে চীনের অতিরিক্ত প্রভাব থেকে দূরে রাখতে চায় দিল্লি, ওয়াশিংটন। বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় ইনপুট দিল্লিতে বসে কাপুরের সঙ্গে ভারতীয় নীতি নির্ধারকরা স্পষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে, এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গ তুলেছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায়
আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় বিএনপি নেতৃত্বাধীন সরকার, জামায়াত ও ইসলামী শক্তির পুনর্গঠন, ভারতে কাকে তারা প্রেডিক্টেবল পার্টনার হিসেবে দেখবে, এই প্রশ্নটাই দিল্লির জন্য সেন্ট্রাল বা কেন্দ্রীয় ভাবনা। ভারত চাইবে যুক্তরাষ্ট্রের ন্যারেটিভের ভেতরে ঢুকিয়ে দিতে দুটো জিনিস। এক, আওয়ামী লীগকে পুরোপুরি গুঁড়িয়ে দিলে সিকিউরিটি ভ্যাকুয়াম তৈরি হবে। দুই, জামাত ও হার্ডকোর ইসলামী শক্তিকে কখনোই মডারেট বা আধুনিক ধরে নেওয়া যাবে না। তিন, কানেক্টিভিটি ও নিরাপত্তা। নর্থ ইস্টের যে সংযোগ, যোগাযোগ, কানেক্টিভিটি, ট্রানজিট, নদী ব্যবস্থাপনা, বন্দর ব্যবহার, এসবই হলো ভারত বাংলাদেশ সম্পর্কের মুখ্য বা প্রধান বা একদম মূল ইস্যু। দিল্লি চাইবে কাপুর যেন বুঝতে পারেন বাংলাদেশের নতুন সরকার এই ফ্রন্টগুলোতে কতটা স্পেস দিতে প্রস্তুত ভারতকে, আর কোথায় বা তাদের রেড লাইন আছে। এই তিন স্তরের আলাপে কাপুর মূলত কমন পজিশন তৈরি করে নেবেন, যা তিনি পরে ঢাকায় গিয়ে নিয়ে যাবেন, সেখানের আলোচনায় রাখবেন। মানে ঢাকার টেবিলে বসার আগেই ভারত কি চায়, ভারতের প্রায়োরিটি পল কাপুরের ব্রিফের ভেতরে ইতিমধ্যে ঢুকে গিয়েছে। এবার ঢাকায় আসার পর কি হবে সেটা ভেঙে দেখি। ঢাকায় কাপুরের অফিসিয়াল এজেন্ডা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, ডিফেন্স ও সিকিউরিটি সহযোগিতা, ইন্দো প্যাসিফিক ও চীন প্রশ্ন, রোহিঙ্গা সংকট এবং অবশ্যই নতুন সরকারের গণতান্ত্রিক যে লেজিটিমেসি এবং ভবিষ্যৎ রাজনীতির চেহারা কি হবে সেটা দেখা। বাণিজ্য, ট্রাম্প প্রশাসনের সময় শুরু হওয়া ট্যারিফ, ভিসা বন্ড, মার্কিন অ্যাক্সেস, এগুলোর একটা পরিষ্কার দিক নির্দেশনা বাংলাদেশ চাইবে। ঢাকার লক্ষ্য হবে গার্মেন্টস ও অন্যান্য এক্সপোর্টে ট্যারিফ ও নন ট্যারিফ বাধা কমানো, আমেরিকার থেকে বিনিয়োগ আনতে নির্দিষ্ট প্রজেক্ট লিস্ট সামনে রাখা, যেমন জ্বালানি, লিকুইড ন্যাচারাল গ্যাস, রিনিউয়েবল, লজিস্টিক্স, আইটি, এই ইত্যাদি বিষয়। এই সফরে হয়তো চূড়ান্ত চুক্তি হবে না, কিন্তু একটা যৌথ ওয়ার্কিং গ্রুপ বা টাস্ক ফোর্স ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি, যা আগামী 1 বছর ধরে কাজ করবে। নিরাপত্তা ও ডিফেন্স, যুক্তরাষ্ট্রের চোখে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জায়গা নিয়ে আছে। বঙ্গোপসাগরের নিরাপত্তা, সাপ্লাই চেনের রুট আর দক্ষিণ এশিয়ায় ইসলামী মিলিটেন্সি প্রতিরোধ করা, এই তিনটি কারণে। তাই আমেরিকা চাইবে বাংলাদেশের ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কের ভেতরে আরো দৃঢ়ভাবে ঢুকতে, সেটাকে বেঁধে নিতে। নৌ নিরাপত্তা, সহযোগিতা, সাইবার সিকিউরিটি, কাউন্টার টেররিজম, ইন্টেলিজেন্স শেয়ারিং, এই সব প্যাকেজের ভাষা আমরা যৌথ বিবৃতিতে দেখতে পাওয়ার আশা করতেই পারি। ডিফেন্স চুক্তির ক্ষেত্রে এই সফরে পুরো এগ্রিমেন্ট সই হওয়া কঠিন, কিন্তু নেগোসিয়েশন শুরু অবশ্যই হতে পারে, টেকনিক্যাল টিম গঠন অবশ্যই হতে পারে। আর আওয়ামী লীগ ও ইসলামী শক্তির রাজনীতির প্রসঙ্গটাও একটা বড় জিনিস। এখানেই সফরের সবচেয়ে স্পর্শকাতর অংশ। একদিকে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যাদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে নিষেধাজ্ঞা জারি হয়েছে আর আইনগত পদক্ষেপ নেওয়া আছে। অন্যদিকে আছে জামায়াত ও বিভিন্ন ইসলামী সংগঠন, যাদের একটি অংশ এখন সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন করে অংশ নিচ্ছে, এন্ট্রি নিচ্ছে। কাপুরের ব্যাকগ্রাউন্ড মনে রাখলে বোঝা যায় তিনি দুটো জিনিস একসাথে দেখবেন। এক, কোনো রাজনৈতিক ক্লিন আপ যদি এমনভাবে করা হয় যে তার ফলে সেকুলার বা সেন্ট্রিস্ট শক্তি পুরোপুরি ভেঙে পড়ে, সেটা হবে নিরাপত্তাজনিত ঝুঁকি, তিনি সেটা চাইবেন না। দ্বিতীয়ত, রাষ্ট্র যদি অঘোষিতভাবে ইসলামী মৌলবাদী শক্তিকে ট্যাকটিক্যাল পার্টনার হিসেবে ব্যবহার করে, সেটাও দীর্ঘমেয়াদে উল্টো ফল দিতে পারে। পাকিস্তানে যেটা হয়েছে, পাকিস্তানের কেস স্টাডি থেকে তিনি এটা দেখবেন এবং বাংলাদেশের সাথে এটা নিয়ে আলোচনায় বসবেন।
ফলে ঢাকার টেবিলে তিনি দুই ধরনের মেসেজ দিতে পারেন। আওয়ামী লীগের ক্ষেত্রে মেসেজটা কি হবে? রুল অফ ল বজায় রেখে হলেও পুরোপুরি রাজনৈতিক বহিষ্কার বা এক্সটারমিনেশন যেন আওয়ামী লীগের না হয়, অন্তত ভবিষ্যতে কোনো না কোনো ফর্মে মেইন স্ট্রিম সেকুলার স্পেস যাতে আওয়ামী লীগের জন্য খোলা থাকে সেটা নিশ্চিত করা। আর দ্বিতীয়, ইসলামী শক্তির ক্ষেত্রে ভায়োলেন্ট এক্সট্রিমিজম এবং টেরর ফাইন্যান্সিং, এই দুই ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। অর্থাৎ সন্ত্রাসবাদীদের কোনো আর্থিক সাহায্য দেওয়া চলবে না, এবং যে ভায়োলেন্ট এক্সট্রিমিজম যদি ভায়োলেন্ট হয় এই সহিংসতা মানা হবে না, এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। রাজনৈতিক ইসলাম আর সহিংস জিহাদি নেটওয়ার্ক, এই দুটো জিনিসের মধ্যে লাইন কোথায় টানতে হবে সেটা ভালো করে বিবেচনা করতে হবে। সবকিছু মিলিয়ে এই সফর আসলে একটি ত্রিভুজের তিনটে কোণকে নিয়ে খেলা, ঢাকা, দিল্লি আর ওয়াশিংটন। এই ত্রিভুজে তিনটি কনসেনসাস স্পষ্ট। এক, চীনের অতিরিক্ত সামরিক কৌশলগত প্রভাব থেকে বাংলাদেশকে দূরে টেনে নিয়ে আসা, বিশেষ করে বন্দর, সামরিক অবকাঠামো, টেলিকম, স্যাটেলাইট ইত্যাদিতে চীন যাতে ঢুকতে না পারে বাংলাদেশে সেটা নিশ্চিত করা। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরের সমুদ্র নিরাপত্তা, ট্রান্সশিপমেন্ট রুট, সাবমেরিন অ্যাক্টিভিটি, ড্রোন সার্ভেলেন্স, সবখানে তিন পক্ষই যে যার নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইবে এবং তার মধ্যে দিয়েই একটা সমঝোতা তৈরি করবে। তিন, ভারত বাংলাদেশ সম্পর্ককে স্থিতিশীল রাখা। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে দক্ষিণ এশিয়ায় বড় কোনো কনফ্লিক্ট না থাকাটাই এখন প্রায়োরিটি, যেন কোনো ঝামেলা না হয়। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, তাইওয়ানের মাঝে এদের সাথে আর একটা ফ্রন্ট খোলা হোক, এটা কখনোই ভারত, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এরা চায় না। কিন্তু টেনশনও আছে। দিল্লি চাইবে জামাত ধারার রাজনীতি যতটা সম্ভব তাদেরকে কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনা হোক, আর আওয়ামী লীগ পুরোপুরি অদৃশ্য না হোক, আওয়ামী লীগ মাঠে লেভেল প্লেইং ফিল্ড পাক। ওয়াশিংটন চাইবে ডেমোক্রেটিক স্পেস আসুক আওয়ামী লীগের জন্য। এর ভাষায় বাংলাদেশের ভেতরে সব শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তির জন্য খেয়াল করবেন, শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তির জন্য কিছু না কিছু জায়গা থাকুক। আর ঢাকা চাইবে আন্তর্জাতিক চাপের ভেতরেও অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিজের মতো করে ম্যানেজ করতে, কারণ তাদেরকেও তো ভোট করতে হয়, ইসলামী শক্তিদেরকেও দেখতে হয়। পল কাপুরের এই এক সফর, তার মধ্যেই সব সমাধান হবে না, কিন্তু এটা একটা সিগন্যাল কিভাবে যুক্তরাষ্ট্র নতুন সরকারকে দেখছে, কিভাবে ভারত সেই দৃষ্টি। 18 মাসের অবৈধ ইউনূস শাসন শেষ হয়েছে, কিন্তু রাষ্ট্রের উপর থেকে ইউনূসের কালো ছায়া যে সহজে সরবে না তা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা হলো ক্ষমতা দখল করে নিজের মামলা বাতিল, সর্বোচ্চ কর সুবিধা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, মোবাইল ব্যাংকের লাইসেন্স সহ আরো কি কি নিয়েছেন তা ধীরে ধীরে বেরোতে শুরু করেছে। কিন্তু যেতে যেতে এই ধুরন্ধর ইউনূস নিজের জন্য আরো 1 বছরের রাষ্ট্রীয় খরচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর সুবিধা নিতে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন, তাও খুব গোপনে, যাওয়ার মাত্র 2 দিন আগে। একজন বিদায়ী প্রধান উপদেষ্টা যিনি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করেছেন, তিনি কেন 1 বছরের জন্য এমন কঠোর নিরাপত্তায় বলয় চাইলেন বলুন তো? তিনি কি বাস্তবে কোনো নিরাপত্তার ঝুঁকির মুখে আছেন, নাকি তিনি জানেন যে তার শাসনামলে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে তার প্রতিক্রিয়া হতে পারে তীব্র, যে কোনো সময় তার উপর আসতে পারে জনগণের আঘাত? ডক্টর মোহাম্মদ ইউনূসের গত 18 মাসের শাসনামল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তথাকথিত বিপ্লব বা মব ভায়োলেন্সের মাধ্যমে 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসার পর থেকে তিনি নিজেকে যেভাবে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছেন তা বিস্ময়কর। একজন নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ভাবমূর্তি ছিল, দেশের শাসকের আসনে বসে তিনি তা নিজেই ধূলিসাৎ করে দিয়েছেন।
তার বিদায় বেলায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনি কাঠামো তিনি তৈরি করে গেছেন তা কেবল তার চতুরতাই প্রমাণ করে না, বরং এটি তার গভীর নিরাপত্তাহীনতা এবং ভয়েরও বহিঃপ্রকাশ। একজন জননন্দিত নেতা কখনোই বিদায়ের পর বন্দুকের নলের পাহারায় জনবিচ্ছিন্ন হয়ে বাঁচতে চান না, কিন্তু ইউনূস ঠিক সেটাই বেছে নিয়েছেন। গত 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেট এই ভয়ের রাজনীতির দালিলিক প্রমাণ। নির্বাচনের মাত্র 2 দিন আগে এই গেজেট প্রকাশ করা হয়েছে এবং তাও গোপন রাখা হয়েছে। সেটি মাত্র বেরিয়েছে গত 2-3 দিন আগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে নিজের জন্য 1 বছরের ভিভিআইপি মর্যাদা এবং এসএসএফ এর সুরক্ষা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 এর ধারা 2 এর ক এর ক্ষমতা বলে। এই আইনের মাধ্যমে তিনি ক্ষমতা ছাড়ার পরও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণ মানুষের প্রশ্ন উঠবে যে যেখানে তিনি নিজেকে জাতির ত্রাতা বা সেবক হিসাবে দাবি করতেন, সেখানে বিদায়ের পর কেন তাকে জনগণের করের টাকায় 1 বছর ধরে নজিরবিহীন নিরাপত্তা দিতে হবে? হয়তো তিনি বলবেন যে এর আগেও উপদেষ্টারা নিয়েছেন, কিন্তু সেটি নিয়েছিলেন মাত্র 3 মাসের জন্য। 2009 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য সেটি নিয়েছিলেন, আর উনি নিয়েছেন 3-4-12 মাস, 1 বছরের জন্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাবেক সরকার প্রধানদের নিরাপত্তা প্রদানের রেওয়াজ থাকলেও ইউনূসের এই পদক্ষেপটি সম্পূর্ণ ভিন্ন এবং উদ্দেশ্য প্রণোদিত। এর আগে 2006 সালের 29 অক্টোবর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বিদায়ের পর 3 মাসের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সময় রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও 3 মাসকে যথেষ্ট মনে করা হয়েছিল। অথচ ডক্টর ইউনূস সেই সময়সীমা বাড়িয়ে 1 বছর করেছেন। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল যথার্থ প্রশ্ন তুলেছেন, মানে আগের আইনে যেখানে 3 মাসের বিধান ছিল সেখানে নতুন করে 1 বছর করা হলো কেন? এটি কি সম্ভাব্য জনরোষ বা মব পরিস্থিতির আশঙ্কা থেকে নেওয়া সিদ্ধান্ত? স্বাভাবিকভাবে উত্তরটি স্পষ্ট। গত 18 মাস ধরে তিনি যেভাবে ভিন্ন মতের দমন, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন, কারাগারে অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, ব্যবসা দখল করিয়েছেন তার নেতা কর্মীদের দিয়ে, এবং একটি কিংস পার্টি গঠন করে তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে লুটপাট চালিয়েছেন, বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছেন, আদালত দখল করা হয়েছে। তাতে তিনি নিজেই জানেন যে ক্ষমতা না থাকলে সাধারণ মানুষের রোষানল থেকে বাঁচা তার জন্য খুব দুষ্কর। এসএসএফ বা বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী এই বাহিনীর ক্ষমতা অপরিসীম। আইনের 8 এর 2 ধারা অনুযায়ী এসএসএফ শুধুমাত্র ভিভিআইপিদের দৈহিক নিরাপত্তা দেয় না, বরং তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা রাখে। এর চেয়েও ভয়ের বিষয় হলো পরিস্থিতি বিবেচনায় এসএসএফ গুলি চালানো বা প্রয়োজনে হত্যা করার ক্ষমতাও রাখে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে বা রাস্তায় চলাচলের সময় যদি জটলা বা বিক্ষোভের মুখে পড়েন, তবে তাকে রক্ষার্থে এসএসএফ চরম পদক্ষেপ নিতে পারবে। এই আইনটি তিনি নিজের সুরক্ষায় ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। তিনি খুব ভালো করেই জানেন গত 1.5 বছরে তিনি যে মব বা উচ্ছৃঙ্খল জনতাকে উস্কে দিয়ে দেশ শাসন করেছেন, সেই মব যে কোনো সময় তার দিকে ফিরে আসতে পারে। ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো তিনি যে অরাজকতা সৃষ্টি করেছেন, এখন তিনি নিজেই সেই অরাজকতার ভয়ে তটস্থ। ইউনূসের এই আত্মরক্ষামূলক পদক্ষেপ তার চরিত্রের বাটপাড়ি বা দ্বিমুখী সত্তাকে উন্মোচিত করে। তিনি ক্ষমতায় থাকাকালীন নিজের স্বার্থে যা খুশি তাই করেছেন। কর ফাঁকি দেওয়ার অভিযোগ থেকে নিজেকে মুক্ত করেছেন। নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর উপর একচ্ছত্ব আধিপত্য বজায় রাখতে আইন পরিবর্তন করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কাঠামো ভেঙে দিয়ে নিজের পছন্দ মতো লোক বসিয়েছেন। বিদায় বেলায় তিনি প্রোটোকল বা রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে নিজেই নিজেকে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করেছেন। এটি কোনো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত ছিল না, বা পরবর্তী নির্বাচিত সরকার তাকে এই সম্মান দেয়নি, বরং তিনি নিজেই কলমের খোঁচায় নিজের সুবিধা নিশ্চিত করে গেছেন। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই তিনি এই গেজেট পাশ করিয়ে নিয়েছেন, যাতে পরবর্তী 1 বছর তাকে কেউ স্পর্শ করতে না পারে। ভেনেজুয়েলার হুয়াইন গুয়াইদো বা মারিয়া কারিনা মাচ্চাদোর মতো পশ্চিমা মদতপুষ্ট পুতুল শাসকেরা যেভাবে নিজ দেশের জনগণের তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে, ইউনূসের শাসনামল তার চেয়ে ভিন্ন কিছু ছিল না। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে ক্ষমতায় এলেও তার শাসনামলে গণতন্ত্র ছিল নির্বাসিত, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, ভিন্ন মতের উপর দমন পীড়ন এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা, গোপন চুক্তি বিদেশের সাথে বাংলাদেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তার বিদায়ের পর এই সংকট আরো ঘনীভূত হচ্ছে দিন দিন, কিন্তু তিনি থাকবেন এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে।
তিনি জানেন তার অপশাসনের কারণে মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধেছে, যে ঘৃণা তৈরি হয়েছে, তার যে কোনো সময় বিস্ফোরিত হবে। সেই বিস্ফোরণ থেকে বাঁচতেই তিনি জনগণের ট্যাক্সের টাকায় 1 বছরের জন্য এই রাজকীয় নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই পুরো প্রক্রিয়ায় ডক্টর ইউনূসের নৈতিক স্খলন স্পষ্ট হয়ে ওঠে। তিনি সারা জীবন দারিদ্র্য বিমোচন এবং মানুষের ক্ষমতায়নের কথা বলেছেন। তিনি আজ নিজেকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করতে সর্বোচ্চ দেয়াল তুলে দিয়েছেন। তিনি যদি সত্যি দেশের জন্য কাজ করতেন, যদি তার 18 মাসের শাসনামল ন্যায় এবং ইনসাফ ভিত্তিক হতো, তবে তার এত ভয়ের কারণ ছিল না। কিন্তু তিনি জানেন তিনি যা করেছেন তা ছিল অবৈধ, তার সরকার ছিল অবৈধ এবং অন্যায্য। তিনি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন এবং সেই ক্ষমতা কুক্ষিগত করতে রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করেছেন। এখন ক্ষমতা নেই, তাই রাষ্ট্রের বন্দুকের নলের উপর ভরসা করা ছাড়া তার আর কোনো গতি নেই। এটিতে এখন নিশ্চিতভাবেই বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় নিজের আখের গুছিয়েছেন। তিনি কেবল অর্থনৈতিকভাবে লাভবান হননি, বরং নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আইনকেও নিজের মতো করে ব্যবহার করেছেন। 18 মাস ধরে তিনি যে মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতাকে ব্যবহার করে রাজনীতি করেছেন, এখন তিনি নিজে